লোকপর্ণা দেবী অবাক হয়ে তার ছেলে পরাগের দিকে তাকিয়েছে। পরাগ এইমাত্র কি বলল, কিভাবে বলতে পারলো? ওর কি একটুও বুক কাঁপলো না? তবে কি বিয়ের পর সত্যি সত্যি ছেলেরা মা বোনের কাছে পর হয়ে যায়? না হলে এত বড় কথাটা অমন মুখ ফুটে অকপটে বলতে পারতো না। তার দৃষ্টি ঘোলাটে হয়ে গেল। মোটা ফ্রেমের চশমা ধীরে ধীরে ঝাপসা হতে শুরু করলো। পরাগ অনর মায়ের মায়া কান্না আজ তার হৃদয় স্পর্শ করতে পারল না। তার মা সিসকাদুনে হুটহাট কেঁদে ফেলার অভ্যাস আছে। মায়ের মায়া কান্নায় গলে গেলে নিশ্চিত বউ হারাতে হবে। এই বয়সে মেয়ে বউকে হারাতে পারবে না পরাগ। তার থেকে ভালো বউয়ের কথা মেনে নাও। তাছাড়া বউ তো ভুল কিছু করেনি। বাড়িতে এমন পাগল ছাগল থাকলে তার ছোট্ট মেয়েটা অস্বস্তিকর পরিবেশে বড় হবে। বয়সের তুলনায় এমনিতে মেয়েটা কথা কম বলে। কথা কম বলার যথেষ্ট কারণ আছে। পরাগের বউ নমিতা তার একমাত্র মেয়ে পাখিকে পরাগের মা বোনের সাথে মিশতে দেয় না, কথা বলতে দেয় না। সারাক্ষণ এক প্রকার ঘরবন্দি করে রাখে। পরাগ 5 বছরে মেয়েটা প্রথম প্রথম খুব কান্নাকাটি করতো। দিদুন পিসির কাছে যাওয়ার জন্য বায়না ধরতো। নমিতা যেতে দিত না, মেয়েকে জোর করে আটকে রাখতো। একসময় মেয়েটা একা একা থাকতে অভ্যস্ত হয়ে গেল। তবে অনেক চুপচাপ হয়ে গেল। খুব একটা কথা বলে না, হাসে না, ব্যথা পেলেও কাঁদে না, যেন অনুভূতিশূন্য কোনো ব্যাটারি দেওয়া পুতুল। আলোকপর্ণা দেবী চশমা খুলে একটা রংচাটা ফুল লতাপাতা নকশা আঁকা শাড়ির আঁচল দিয়ে চোখের জলটুকু মুছে নিল। দৃষ্টি কণ্ঠে বলল, পারমিতা কোথাও যাবে না। পরাগ বিরক্ত বোধ করলো, বলল, অযথা জেদ করো না তোমা। ওখানে কত মানুষ গিয়ে ভালো হয়ে এসেছে। তুমি কি চাও না তোমার মেয়ে সুস্থ হয়ে যাক? চাই। তার জন্য মানসিক হাসপাতালে পারুকে ভর্তি থাকতে হবে কেন? কারণ তোমার মেয়ে মানসিক ভারসাম্যহীন একটা পাগল মা। আলোকপর্ণা দেবী ক্লান্ত বোধ করলেন, দীর্ঘণ্ঠে বলেন, আজ তোর বাবা বেঁচে থাকলে এই কথাটা বলতে পারতি খোকা। আমি কি এমন ভুল করেছি বলো তো মা? রাত হলেই তোমার মেয়েটা বাসা থেকে বের হয়ে চলে যেতে চায়। এমনিতে চুপচাপ থাকলেও স্নান করার সময় পাগলামি করে, কিছুতেই স্নান করতে চায় না, খেতে চায় না, আপন মনে সারাক্ষণ বিড়বিড় করে, তোমাকে তেড়ে মারতে আসে। এগুলো দিনের পর দিন দেখে ভয় পেয়ে আমার ছোটো মেয়েটা কথা বলা বন্ধ করে গেছে। আগে তো এমন করতো না। ঠিকমতো চিকিৎসা করলে এতদিনই সুস্থ হয়ে যেত। তুই তো ওকে ভালো ডাক্তার দেখাতেই চাস না। তোমার মেয়েকে পাগল হতে কে বলেছে? আমি বলেছি? যার জন্য পাগল হয়েছে তার কাছ থেকে টাকা এনে মেয়েকে চিকিৎসা করাও। আলোকপর্ণা দেবী কিছু বলতে গিয়েও থেমে গেলেন। তার বোধহয় একটু একটু করে প্রেশার বেড়ে যাচ্ছে। শরীর ঘেমে নেমে একাকার। তার খুব অস্থির লাগছে। পরাগ বলল, আমি সমস্ত ব্যবস্থা করে ফেলছি মা। সামনের সোমবার পারুকে পাবনা মানসিক হাসপাতালে রেখে আসবো। আলোকপর্ণা দেবী ধীর পায়ে হেঁটে গেলেন। এই বাড়িতে 4টে বড় বড় শোবার ঘর থাকতেও পারুর জায়গা হচ্ছে ড্রয়িং রুমের পাশে একটু ঘরের মতো ছোট্ট জায়গা আছে। সেখানে চাদর আর মিনি সাইজের তোশক বিছিয়ে দেওয়া হয়েছে। পারু শুয়ে শুয়ে বিড়বিড় করে আপন মনে কথা বলছিল, কখনো বা হাসছিল। হাসলে পারুর গালে টোল পড়ে। দেখতে সুন্দর লাগে। দিনের বেলা মেয়েটা ভালোই চুপচাপ থাকে, রাত হলে কেমন পাগল পাগল হয়ে যায়। শুরু হয় পাগলামি। সেই পাগলামি চলতে থাকে রাতভর। ঘুমের ওষুধও আজকাল কাজ হচ্ছে না। আলোকপর্ণা দেবীর বিশ্বাস, পারুকে বড় ডাক্তার দেখালে পারু সুস্থ হয়ে যাবে। পারু তো আর জন্মগত পাগল না। এই তো 1 বছর যাবৎ পারুর মাথায় সমস্যা হয়েছে। আলোকপর্ণা দেবী নিচু হয়ে পারুর পাশে বসলেন। একসময় পারুর মাথায় কোমর ছুঁই ছুঁই কোঁকড়ানো চুলগুলো ছিল। সেই চুলগুলো অযত্নে অবহেলায় জট বেঁধে গেছে। ঘরে আলোকপর্ণা দেবী ঘাড় পর্যন্ত কেটে দিয়েছেন। হঠাৎ আলোকপর্ণা দেবীর কি হলো যেন কে জানে, ক্রোধে জ্বলে উঠে পারুর এলোমেলো চুলগুলো শক্ত হাতে মুঠো করে দিল। চাপা কণ্ঠে বলল, এত মানুষ মরে, তুই মরতে পারিস না? পারু ব্যথা পেয়ে ঠোঁট বাঁকিয়ে শব্দ করে কেঁদে দিল। আলোকপর্ণা দেবীর এতে যেন রাগ দ্বিগুণ বেড়ে গেল। বলল, একদম ঢং করবি না, নাহলে গলা টিপে মেরে ফেলবো তোকে। পারু মায়ের হাতটা টেনে ধরে জোরে কামড় বসিয়ে দিল। আলোকপর্ণা দেবীর হাতে 5টা দাগের দাগ বসে গেল। ব্যথা পেয়ে শব্দ করে কেঁদে দিলেন তিনি। পরাগ ছুটে এলেন। মায়ের হাতখানা লাল হয়ে গেছে। অতিরিক্ত রাগে ক্ষোভে ফেটে পড়ল। পারুকে ইচ্ছে মতো মারল। পারু চিৎকার করে কাঁদছে। অলোকপর্ণা দেবী ছেলেকে বাধা দিলেন। ভেজা কণ্ঠে বলে, আর মারিস না। মেয়েটা মরে যাবে তো। মরুক। ওর সাহস হয় কীভাবে তোমাকে কামড় দেওয়ার? ওকে আজ আমি মেরেই ফেলবো। কথাগুলো বলে পারু টুটি শক্ত করে চেপে দিল। পারু গো গো শব্দ তুলে গোঙাতে লাগলো। পরাগ এক পর্যায়ে পারুকে ছেড়ে দিল। মাকে বলে, এই জন্যই পাগলকে বাড়িতে রাখতে চাই না। আজ তোমার গায়ে হাত তুলছে, আগামীকাল না আমার ছোট্ট মেয়েটার গায়ে হাত তোলে। আলোকপর্ণা দেবী বুক চিরে গভীর দীর্ঘশ্বাস পেলেন। পারো পাগল হোক ছাই ছাগল যাই হোক, তারই তো পেটের মেয়ে। এই মেয়েটা
তার কত আদরে ছিল। বেশি আদর নিয়ে মেয়েটা জীবন তিনি বোধহয় ধ্বংস করেছেন। ইস, তখন যদি একটু শাসন করতে পারতো, তাহলে মেয়েটার আজ এই অবস্থা হতো না। আগামীকাল সোমবার পারুকে পাবনা মানসিক হাসপাতালে রেখে আসবে পরাগ। মাকে বলেছে খুব শীঘ্রই সুস্থ হয়ে যাবে পারু। কিন্তু একবার পারুকে বাড়ি থেকে বের করতে পারলে সহজে আর বাড়িতে আনবে না পরাগ। টাকা লাগুক, সুস্থ না হলে হাসপাতালে ফেলে রাখবে। মাকে তো আর কথাটা সরাসরি বলা যায় না। রাতের আকাশে তারার মেলা, চাঁদের আলোয় জানলার ফাঁক গলে ঘরের মেঝেতে লুটোপুটি খাচ্ছে। পাখি এতক্ষণ চোখ বুজে ঘাপটি মেরে বাবা মায়ের মধ্যখানে শুয়েছিল। বাবা মা ঘুমিয়ে যেতেই পাখি উঠে গেল। খুব সাবধানে ঘরের দরজা খুলে পা টিপে টিপে চলে যায় পারুর কাছে। পারু ঘুমায়নি, কেমন করুণ সুরে কাঁদছে আর একা একা কথা বলছে। এ নতুন কিছু না, দিনে মায়ের ভয়ে না, আসলে প্রায় রাতেই লুকিয়ে লুকিয়ে পিসির সাথে দেখা করতে আসে পাখি। বাবা বলেছে পিসি আগামীকাল কোথায় যেন চলে যাবে, আর কোনোদিন আসবে না। পিসিকে না দেখলে পাখির খুব কষ্ট হবে। কথাগুলো ভেবে পাখি ফুপিয়ে উঠল। পারু মুখ তুলে তাকালো। পাখিকে দেখে ঠোঁটে কোণে মৃদু হাসির রেখা ফুটে উঠল। পাখির পিঠে মাথায় আলতো করে হাত বুলিয়ে দিল পারু। পাখি পিসির হাতখানা ছোট্ট ছোট দুই হাত দিয়ে আঁকড়ে ধরল। বলল, বাবা বলল তুই নাকি কালকে চলে যাবি। তুই যাসনি পিসি, তুই চলে গেলে আমার খুব কষ্ট হবে রে। ছোট পাখির কণ্ঠ কি করুণ শোনালো। পারু আবার হাসলো। হয়তো পাখির কথাটা বুঝতে পারেনি পারু। পারু অনেকক্ষণ পাখি অনেকক্ষণ পারুর পাশে চুপ করে বসে রইল। পারুকে ঘুম পাড়ানির গান শোনালো, মাথায় হাত বুলিয়ে দিল, কপালে চুমু খেলো। প্রায় ঘন্টাখানিক পর পাখি উঠে চলে গেল। রাতের আধার একটু একটু করে সরে গিয়ে ভোরের আলো ফুটল। পাখির কিচিরমিচির শব্দে চারপাশ মুখরিত। গাছের ডগায় কুয়াশার শিশির বিন্দু। এক ফালি মিঠে রোদ জানলার ফাঁক গলে ঘরের মেঝেতে লুটোপুটি খাচ্ছে। আলোকপর্ণা দেবী ঘুম থেকে উঠে দেখল পারু বসে বসে আপন মনে বিড়বিড় করছে। তিনি পারুকে জোর করে স্নান করে দিলেন, একটা নতুন জামা পরিয়ে দিলেন, ভেজা চুলগুলো ভালো করে মুছে দিল। পারু স্নান করার সময় খুব নখরা করলো। গায়ে জলের স্পর্শ লাগতেই কেমন ছ্যাদ করে ওঠো। মাকে মেরে ধরে নাজেহাল করে দেয়। মাও রেগে গিয়ে পারুর পিঠে ধুমধাম কিল বসিয়ে দেয়। আলোকপর্ণা দেবীও মেয়ের সাথে যেতে চাইল। মেয়ে যে কোথায় কিভাবে থাকবে তার তো মা হয়ে দেখা উচিত। পড়া কিছুতেই মায়ের সাথে নিতে রাজি হলো না। এই নিয়ে মা ছেলে বিশাল ঝগড়া লেগে গেল। মায়ের সাথে ঝগড়া হলো, বোনকে নিয়ে রওনা হলো পরাগ। আলোকপর্ণা দেবী মেয়েকে ঝরিয়ে অজরে কাঁদতে লাগলেন। তার কেন যেন মনে হচ্ছে মেয়েটা আর কখনো এই বাড়িতে ফিরে আসবে না। মা তো বুকের ভিতর পড়ে যাচ্ছে। আলোকপর্ণা দেবী কাপড়ের আঁচলে চোখের জল মুছে মেয়েকে শেষবারের মতো বুকে টেনে নিলেন। মাথায় কপালে চুমু খেলেন, মন ভরে আশীর্বাদ করলেন। বাম পায়ের ধুলো এনে মেয়ের মাথায় ছুঁয়ে দিল। পারুর হাতের অনামিকা আঙুলে ছোট্ট করে কামড় বসিয়ে দিলেন। বুকে পাথর চেপে মেয়েকে বিদায় দিলেন তিনি। ইস, মনে হচ্ছে ভেতর থেকে কেউ তার কলিজাটা টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। তার মাথা চক্কর দিচ্ছে, শরীর ঘামে ভিজে গেলেও ঘাড়ে খুব ব্যথা হচ্ছে। তিনি ধীর পায়ে হেঁটে গিয়ে বিছানায় শরীর এড়িয়ে দিয়ে কাপড়ে মুখ গুজে অঝরে কাঁদতে লাগলেন। পাবনা মানসিক হাসপাতাল। পারুকে ভর্তি করার সময় পরাগ একটু ভয় ভয় করছে। পাছে না পরাগ আসল উদ্দেশ্য কেউ ধরে ফেলে। না, এত ভয় পেলে চলবে না। পরাগ স্বাভাবিক থাকার প্রাণপণে চেষ্টা করছে। পারুর নাগরিকত্ব সনদপত্র ও পাসপোর্টের দুই সাইজের দুই কপি ছবির সাথে পরাগের নাগরিকত্ব সনদপত্র জমা দিল পরাগ। পরাগের বুক কাঁপছে। পেইং বেডে পারুকে ভর্তি করা হলো পরাগ। ভর্তি ফি দিল 10 টাকা। 2 মাসের পথ্য ও সিট ভাড়া বাবদ 19,500 টাকা অগ্রিম জমা দিতে হবে। টাকা লাগুক, তাতে সমস্যা নেই। তবে বাবা যে গণ্ডগোল পাকিয়ে রেখে মারা গেল, সেই গণ্ডগোলের চিরতরে অবসান ঘটিয়ে তবেই আজ বাড়ি ফিরবে পরাগ। টাকার কাছে রক্তের সম্পর্ক কতটা তুচ্ছ তা আজ আপন দাদা হয়ে প্রমাণ করে দিল পরাগ। পারুকে বেডে নিয়ে যাওয়া হলো। পারু সেই ছোটবেলার মতো দাদার হাতের অনামিকা আঙ্গুলে মুঠো করে ধরে রইল। ভয়ার্ত চোখে আশেপাশে তাকে বিড়বিড় করে বলল, মা কোথায়? পরাগ উত্তর দিল না। পারুকে যে রুমে নিয়ে যাওয়া হলো সেই রুমে মানসিক ভারসাম্যহীন রোগীর অভাব নেই। সবাই বেশ বয়স্ক কিংবা মধ্যবয়সী রোগী মহিলা। এত অল্প বয়সী রোগী একমাত্র পারু। পারুর বয়স 24। গায়ের গড়ন সুন্দর, মুখটা হলুদ ফর্সা, চোখ দুটো টানা টানা, টিকলো নাক, গোলাপি রাঙা সুন্দর ঠোঁট। একসময় মাথা ভর্তি চুল ছিল, এখন নেই, কেটে ঘাড় পর্যন্ত করে দিয়েছে মা। তবুও পারুর সৌন্দর্য একটুও কমেনি। এই মেয়েটা চুপচাপ থাকলে কেউ ধরতেই পারবে না যে এ মানসিক ভারসাম্যহীন। পারু পরাগের হাতখানা কিছুতেই ছাড়তে চাইল না। পরাগ বোনের মাথায় হাত রেখে বোনকে ফুচকার লোভ দেখিয়ে চলে গেল। পারু এক মনে বসে অপেক্ষা করতে লাগলো, দাদা কখন ফুচকা নিয়ে আসবে। পরাগ সেই যে গেল, দিন ফুরায় রাত নামে।
পরাগ আর আসে না। পারু অপেক্ষার প্রহর শেষ হয় না। চাতক পাখির মতো পরাগের অপেক্ষায় হাঁটুতে মুখ গুজে গুটিসুটি মেরে বসে থাকে পারু। পাশের বেডের পাগলিটা আচমকা ছুটে এসে পারুকে খামচি দিয়ে দেয়। পারু অতিরিক্ত ভয় পেয়ে থরথর করে কাঁপতে লাগে। দুজন নার্স এসে পাগলিটাকে জোর করে ধরে নিয়ে গেল। চিৎ করে শুইয়ে দিয়ে হাতে ইঞ্জেকশন পুশ করে দিল। পাগলিটা নার্স দুজনকে অকথ্য ভাষায় গালাগালি করতে করতে একসময় ঘুমিয়ে গেল। ডাক্তার প্রণয় বিশ্বাস, MBS, MPhil, সাইকিয়াট্রিস্ট, PhD, সাইকিয়াট্রিক ব্রেন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ, পাবনা মানসিক হাসপাতাল। আজ 15-এ শিডিউল আছে, নাইট ডিউটি। ঘড়িতে সন্ধ্যা 7:51 বাজে। আর 9 মিনিট পর রাউন্ডে যেতে হবে। প্রণয় একটু আগে এসে চেম্বারে এসেছে। চেয়ারে মাথা এলিয়ে দিল। টেবিল থেকে ফোনটা টেনে নিল। কল দিল প্রণয়ের একমাত্র মেয়ে হিয়াকে। হিয়া ফোন ধরে আহ্লাদি কণ্ঠে বলল, পৌঁছে গেছো পাপা? প্রণয়ের মুখে হাসি ফুটে উঠল। বলল, হ্যাঁ মা। মাকে কবে আমার কাছে নিয়ে আসবে পাপা? প্রণয় বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলল। 4 বছর ছোট্ট হিয়াকে বলতে ইচ্ছে করলো না, তোমার মা আর জীবনেও ফিরে আসবে না হিয়া। তোমার মা ভগবানের কাছে চলে গেছে। ওই দূর আকাশে মিটমিটে জ্বলতে থাকা সবচেয়ে বড় শুকতারাটা হলো তোমার মা। প্রণয়ের দৃষ্টি ঘোরাটে হয়ে গেল। চশমাটা খুলে রেখে টিস্যু পেপার দিয়ে চোখ মুছে নিল। বলল, এখন সোনা রাখি, রাউন্ডে যেতে হবে। আচ্ছা পাপা, গুড নাইট। গুড নাইট হিয়া। প্রণয় উঠে দাঁড়ালো। হাতে একটা ব্যাগ নিয়ে কেবিন থেকে বের হতে নার্স প্রণয়ের সাথে সাথে দরকারি কথা বলতে বলতে হেঁটে গেল। দোতলায় অনেকগুলো হলরুম। এক রুমে প্রায় 40-50টা বেড পাতা। তাতে সব মানসিক ভারসাম্যহীন মহিলা রোগী। প্রণয় এক মনে রোগী দেখছে, কখনো বা রোগীর হাতের পালস চেক করে দেখছে, ওষুধ লিখে দিচ্ছে। রোগী আগে থেকে টেস্ট করে রাখা ফাইলগুলো খুলে দেখছে, নতুন টেস্ট লিখে দিচ্ছে। ডাক্তার তন্ময় প্রণয় বিশ্বাস খুব সৎ এবং একনিষ্ঠ মানুষ। ফাঁকিবাজ তার ধাতে নেই। প্রত্যেক রুগী দেখে অনেক সময় নিয়ে। রোগী দেখতে দেখতে প্রায় ভোর হয়ে যায়। আজ অনেকটা সময় গড়িয়ে গেছে। 400 থেকে 500 রোগী এই হাসপাতালে সবসময় থাকে। মহিলা রোগী দেখা শেষ করে যাবে পুরুষ রোগী দেখতে। পুরুষ রোগীদের রুম আবার আলাদা। খুব অল্প বয়সে এই পেশায় খুব নামডাক, প্রশংসা কমিয়েছে প্রণয়। প্রণয় হাতে প্রপার ট্রিটমেন্ট পেয়ে অনেক বদ্ধ উন্মাদ পাগলও সুস্থ হয়ে যাওয়ার রেকর্ডও আছে। প্রণয় যখন পারুর সামনে গিয়ে দাঁড়ায়, তখন নার্সকে পারুর ফাইলগুলো দেখতে চেয়ে এক পলক বেখেয়ালে পারুর দিকে তাকে চমকে উঠল। অববিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। এক পলক বেখেয়ালে পারুর দিকে তাকে চমকে উঠল। অবাক বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে গেল। বুকের ভেতর কি তিরতির করে কাঁপছে। না হলে এত কেন অস্থির লাগছে? প্রণয় অস্ফুট স্বরে বিড়বিড় করে বলল, হৈমন্তী। হুবহু সেই চোখ, সেই মুখ, সেই জোড়াভুরু। একটা মানুষের এতটা মিল থাকে নাকি? এটা কিভাবে সম্ভব? প্রণয়ের বুকের ভেতর হাহাকার করে উঠল। কণ্ঠে কম্পন। প্রণয় নিজেকে স্বাভাবিক করতে জানলা ফাঁক গলে অন্ধকার আকাশের দিকে তাকালো। আপন মনে বিড়বিড় করে বলল, আমার এখনো বিশ্বাস হচ্ছে না হৈমন্তী, তুমি আমার এতটা কাছে। প্রণয়ের মা বলতো, পৃথিবীতে 7 জন মানুষের চেহারা দেখতে হুবহু একই রকম। চলার পথে অনেক মানুষকে দেখে মনে হয়েছে এই মানুষটা তার পরিচিত মানুষের মতো অনেকটা দেখতে। তবে এতটা হুবহু মিল কখনো কারো চেহারায় পায়নি প্রণয়। এমন চেহারা শুধু যমজ বোনের ক্ষেত্রে হয়। কিন্তু প্রণয়ের জানা মতে হৈমন্তীর তো কোনো বোন ছিল না, শুধু একটা ভাই আছে, বয়সে অনেক ছোট। তাতে এই মেয়েটাকে। প্রণয় হাতে ধরে রাখা ফাইলগুলো চোখ বুলালো। পারমিতা সাহা। নার্সকে নিচু কণ্ঠে বলল, ওনার কি সমস্যা? দেখি রিপোর্টগুলো। এখনও কোনো টেস্ট করানো হয়নি। আগে রিপোর্ট আছে, দিচ্ছি। প্রণয় রিপোর্টে চোখ বুলিয়ে নিল। ওনার তো মেজর কোনো সমস্যা নেই। ট্রমা থেকে মানসিক ডিপ্রেশন থেকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। নিয়মিত ওষুধ সেবন করলে ঠিক হয়ে যেত, যদিও একটু সময় লাগতো। ওনার দাদাকে বলা হয়েছে, কিন্তু ভদ্রলোক বাড়িতে নাকি এক বৃদ্ধা মা ছাড়া আর কেউ নেই। মেয়েটা দিনের বেলা ভালো থাকলেও রাতে নাকি পাগলামি করে, বাড়ি থেকে বের হয়ে চলে যায়। বৃদ্ধ মা একা একা সামলাতে পারে না। তাছাড়া ওনার দাদা সবসময় বাড়িতে থাকে না, উপায় না পেয়ে এখানে ভর্তি করতে বাধ্য হয়েছে। পোনা বলল, ও আচ্ছা, আমি ওষুধ লিখে দিচ্ছি, নিয়মিত সেবন করিয়ে দিবেন। জি স্যার। পোনা ওষুধ লিখতে লিখতে কী মনে করে বলল, ওনার একটু যত্ন নেবেন। জি স্যার। ওনার ওষুধ লেখার বাহানায় একবার পারুর দিকে তাকালো। বুকের ভেতর শিরশিরে অনুভূতি, চোখ জুড়ে একরাশ মুগ্ধতা। এই মুখটা প্রণয়ের কতটা আপন, কতটা কাছের, কতটা প্রিয়, তা বোধহয় এই মেয়েটা নিজেও জানে না, জানার কথাও না। আচ্ছা, হিয়া যদি ওনাকে দেখে কি করবে? মা বলে ডাকবে? না, অতিরিক্ত খুশিতে কথা বলতেই ভুলে যাবে। বোকা বোকা ভাবনার জন্য ঠোঁটের কোণে খুব অল্প বয়সের জন্য একটুখানি হাসি খুলে গেল। ওনার স্বাভাবিক ভঙ্গিতে হেঁটে চলে গেল। বাকি রোগী দেখে নিজের চেম্বারে গিয়ে চেয়ারে মাথা এলিয়ে দিল। এতক্ষণে
ঘুমে দু চোখে বুঝে আসলো এখন পারুর মুখটা মানসপটে ভেসে বেড়াচ্ছে। পোনায় ফোন বের করে হৈমন্তীর ছবির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে উঠল। বিড়বিড় করে বলল, এটা কিভাবে সম্ভব হৈমন্তী? তুমি আমাদের জীবন থেকে চলে গেছো আজ 4 বছর যাবৎ। জীবনে কখনো আমি এতটা চমকাইনি। হুবহু যেন তোমার চোখ মুখ কেটে বসানো। মেয়েটাকে দেখে আমার হার্টবিট কী পরিমাণ বেড়ে গেছিল ভাবলে আমার বুকের ভেতরটা এখনও কম্পন অনুভব করি। বাকি রাতটুকু হৈমন্তীর ছবির সাথে কথা বলে কাটিয়ে দিল পোনায়। সকালে বাসায় পৌঁছে দেখলো বুয়া স্নান করছে। বাবা স্নান সেরে গলায় গামছা পিছিয়ে ঠাকুর ঘরের দিকে যাচ্ছে। বোধহয় পুজো দিবে। হিয়া এখন ঘুমে। পোনায়ের মা মারা গেছে 3 মাস যাবত। আর হিয়ার জন্মের সময় হৈমন্তী মারা গেছে। পোনায়ের মায়ের কাছে হিয়া মানুষ হয়েছে। এতদিন মা বেঁচে ছিল, তাই হিয়াকে নিয়ে কোনো চিন্তা করতে হয়নি। পোনায়ের বাবা বিয়ে করার কথা বললেও পোনাই এড়িয়ে গেছে। বাবার বয়স হয়েছে। ইদানিং হিয়াকে নিয়ে একা একা বাবার সময় কাটতে চায় না। প্রায় পোনাইকে বিয়ের জন্য চাপ দেয় বাবা। মা মারা যাওয়ার পর সংসারে একজন মমতাময়ী নারীর খুব প্রয়োজন বোধ করে বাবা ছেলে। হিয়া ঘুম থেকে উঠে এসে দেখলো পাপা এসে গেছে। হিয়া দৌড়ে এসে পোনায়ের গলা জড়িয়ে ধরলো। আহ্লাদে কণ্ঠে বলল, কখন বাসায় ফিরছো পাপা? পোনায় মেয়ের নাক টিপে ধরে আদর দিয়ে বলল, ভোরে এসেছি মা। মাকে কবে আনবা পাপা? ওনার উদাস হয়ে হিয়াকে এই প্রশ্নের উত্তর দিতে ইচ্ছে করে না। মানুষপটে ভেসে ওঠে পারুর মায়াবী মুখ। আমাকে পারুর কাছে নিয়ে চলো পরাগ। আলোকপর্ণা দেবী দৃঢ় কণ্ঠে বলল। পরাগ মেজাজ গরম হয়ে যায়। মাকে বুঝ দিয়ে বলো, তুমি ওখানে গিয়ে কী করবো মা? আমার মেয়েটা কেমন আছে, কী অবস্থা আছে আমি মা হয়ে দেখবো না? আমার মাথা বিগড়ে দিও না মা। পারুকে রেখে এসেছি 15 দিনও হয়নি। এত তাড়াতাড়ি ওরা কাউকে অ্যালাউ করে না। শেষের কথাটা মিথ্যে করে বলে পরাগ। আলোকপর্ণা দেবীর বুকটা ভেঙে এলো। মেয়েটা মাত্র 15 দিন চোখের আড়াল হয়েছে, অথচ মনে হচ্ছে 15 যুগ হয়ে গেছে। মেয়ের চিন্তায় চিন্তায় আলোকপর্ণা দেবী খাওয়া দাওয়া প্রায় ছেড়ে দিয়েছে। সারাক্ষণ গুমড়ে গুমড়ে কাঁদে। এই বাড়িতেও তার মন টেকে না। মেয়েটাকে এক পলক দেখতে পারলে অশান্ত মনটা বোধহয় শান্ত হতো। নিয়মিত খাবার ওষুধ সেবন করতে করতে পারুর বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। এখন খাওয়ার সময়টুকু বাদে সারাক্ষণ ঘুমায় পারু। মুখের কথা স্বাভাবিক হয়ে গেছে, তবে শরীর খুব দুর্বল। এখন আর রাত বেরোতে চেঁচামেচি করে না পারু। কড়া ডোজের ঘুমের ওষুধ সেবন করে দিনরাত ঘুমায়। বোধহয় মুখে রুচি হওয়ায় ওষুধ দিয়েছে। ইদানিং এত পরিমাণ খিদে বেড়ে গেছে, জেগে থাকলেও শুধু খেতে ইচ্ছে করে। পোনা পারুর ফাইলগুলো মুখ গুজে বসে আছে। পারুর বয়স 24 বছর। গুনে গুনে পোনায়ের 14 বছর ছোট। এত ছোট মেয়েকে নিয়ে বোধহয় বিয়ের কথা ভাবা ঠিক না। অবচেতন মন না চাইতো বারবার পারুকে নিয়ে ভেবে যায় প্রণয়। যতটুকু খোঁজখবর নিয়ে জানতে পেরেছে পারমিতা একটা ভয়ঙ্কর অতীত আছে। শোনার কথায় কতটুকুই বা সত্যতা আছে পারমিতার মুখ থেকে শুনতে পারলে বেশি ভালো হতো। তার আগে মেয়েটাকে সুস্থ করে তুলতে হবে। পরাগ বেস্ট কোম্পানির ওষুধগুলো সাজেস্ট করে। পারমিতা সেরে ওঠা খুব বেশি সময় লাগবে না। একবার হিয়াকে এনেও পারমিতার সাথে পরিচয় করিয়ে দিবে প্রণয়। বলবে, দেখো তো এই আন্টিকে পছন্দ হয় হিয়া। হিয়া পছন্দ হলে আর পারমিতা সুস্থ হয়ে উঠলে খুব শীঘ্রই বাবাকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠাবে পোনায়। অনেক তো হলো যাযাবরের মতো জীবন কাটানোর। এবার হিয়ার জন্য হলেও সংসারে একজন নারীর বিশেষ প্রয়োজন বোধ করছে পোনায়। প্রথম রাউন্ডে এলে প্রতিবার পারুর সাথে দেখা করে ফাইল কিংবা রিপোর্ট দেখার বাহানায় অনেকটা সময় পারুর পাশে দাঁড়িয়ে থাকে। গভীর দৃষ্টি মেলে দুনয়ন ভরে পারুকে দেখে। মেয়েটা এত দেখেও কেন যেন আকাঙ্ক্ষা মেটে না, শুধু দেখতে ইচ্ছা করে। হৈমন্তী আর পারুর চেহারায় কোনো অমিল নেই। দুজনে হাইট সেম, তবে হৈমন্তীর চুলগুলো বেশ লম্বা ছিল, পারমিতার চুলগুলো ছোট ছোট। এই অচেনা মেয়েটা কেমন এত কেন টানে প্রণয়কে? হৈমন্তীর কার্বন কপি বলেই কি, নাকি অন্য কোনো কারণ আছে? না, অন্য কোনো কারণ নেই। 4 বছর পর হৈমন্তীকে চোখের সামনে দেখে নিজেকে সামলে রাখতে পারে না প্রণয়। ভেতর ভেতর ছটপট করে খুব। মেয়েটার সাথে গম্ভীর কণ্ঠে কথা বলতে ভালো লাগে না, উপায় নেই। পাছে না কেউ আবার প্রণয়ের সুপ্ত অনুভূতি ঠিক পেয়ে যায়, সেই ভয়ে বুঝে শুনে কথা বলতে হয়। 15 দিন অনেকটা মুভমেন্ট করছে পারু, তবে পারমিতার প্রচুর ঘুম বেড়ে গেছে। এই অবশ্য ওষুধের ইনফেক্ট। এভাবে সেবা যত্ন করলে খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবে পারমিতা। তারপর পোনায় কী করবে? পোনায় 38 বছর জীবনে কখনো এতটা অসহায় বোধ করেনি। সবসময় নিজের কাছে স্বচ্ছ ছিল প্রণয়। পারমিতাকে দেখার পর থেকে সব এলোমেলো হয়ে গেল। গদবাঁধা জীবনটাও কেমন ছাড়া ছাড়া ভাব। মেয়েটা আর একটু সুস্থ হলে একবার হিয়াকে এখানে নিয়ে আসবে প্রণয়। আচ্ছা, হিয়া এই মেয়েটাকে দেখে কেমন প্রতিক্রিয়া করবে? ও কি খুব চমকাবে? ঠিক মেয়েটাকে প্রথম দেখে যেভাবে প্রণয় চমকে উঠছিল, নাকি সবার সামনে মা বলে ডাকবে? ভাবনাতে মনে হতে গায়ের ভেতর শিরশির অনুভূতি হয়। হিয়া যদি সবার সামনে পারমিতাকে মা বলে ডাকে, প্রণয় খুব লজ্জা পাবে। এলোমেলো ভাবনা পিছু ছাড়ে না।
ওনায় রুগী দেখতে দেখতে পারমিতার বেডের সামনে এসে দাঁড়ালো। মেয়েটা একটু একটু করে সুস্থ হচ্ছে, তবে অনেক বেশি চুপচাপ হয়ে গেছে। এতটুকু সময় জেগে থাকে, ততটুকু সময় আপন ভাবনায় মত্ত থাকে। চোখ দিয়ে নোনা জল টপ টপ করে ঝরে পড়ে। কিসের এত কষ্ট বুকের ভিতর পুষে রেখেছে মেয়েটা? ওনায় পারমিতার এক হাত আলতো করে ধরলো, হাতের পালস চেক করার জন্য। পারমিতা একবার শুধু মুখের দিকে চোখ তুলে তাকালো। খুব স্বল্প সময়ের জন্য এই প্রথমবার চার চোখের মিলন হলো। নিঃশব্দ প্রণয়ের বুকের ভিতর কাঁপন অনুভব হলো। পারমিতা চোখ দুটো নামিয়ে নিল, চুপটি করে বসে রইল যেন চাবি দেওয়ার পুতুল। প্রণয় কেশে গলা পরিষ্কার করে নিল, স্বাভাবিক কণ্ঠে বলল, কী অবস্থা? পারমিতা উত্তর দিল না। প্রণয় আবারও কোমল কণ্ঠে বলল, এখন আগের থেকে ভালো লাগে? পারমিতা মায়া মায়া চোখ তুলে তাকালো, বলল, আমি বাড়ি যাব। প্রণয় বলল, সে তো বাড়ি যাবেন আপনি, তার আগে সুস্থ হতে হবে যে। কি হয়েছে আমার? আপনার কি হয়েছে পারমিতা? আমি তো জানি না। মনে করার চেষ্টা করুন, কোনো কিছু নিয়ে কি খুব আপসেট ছিলেন, কিংবা মানসিক ডিপ্রেশন? পারমিতা মনে করার চেষ্টা করলো, কিছু তো মনে পড়লো না। উল্টে মাথা ব্যথা হয়ে গেল। পারমিতা দু হাত দিয়ে মাথা শক্ত করে চেপে দিল। প্রণয় বলে, জোর করে কিছু মনে করার দরকার নেই। আস্তে আস্তে অনেক কিছুই মনে পড়বে। আবার অনেক কিছু পুরনো স্মৃতি থেকে পুরোপুরি মুছে যাবে। যেমন এই সময়ের অনেক ঘটনা আপনার পরবর্তীতে আর মনে পড়বে না। শেষের কথাগুলো আপন মনে বিড়বিড় করলো প্রণয়। কিছু ওষুধ বাদ দিয়ে দিল, নতুন ওষুধ লিখে দিয়ে চলে গেল প্রণয়। আলোকপর্ণা দেবীর মরাদেহ বের হলো পরদিন সকালে। মানুষটা যে কখন মারা গেছে কেউ সঠিক বলতে পারে না। রাতে পরাগ খাওয়ার সময় বলেছিল, আমার বুকে চাপ ধরে এসছে পরাগ, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। পরাগ পাত্তা দেয়নি। গা ছাড়া ভাব নিয়ে বলেছে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে। পরাগ পাত্তা দেয়নি। গা ছাড়া ভাব নিয়ে বলেছে, সকাল হোক ওষুধ এনে দেব। আলোকপর্ণা দেবী বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলে এলোমেলো পায়ে ঘরে চলে গেল। ঘুমের ঘরে কখন প্রাণ পাখি মাটির দেহখানা ছেড়ে অজানা উড়াল দিয়েছে কেউ বলতে পারবে না। মানুষটা আক্ষেপ থেকেই যাবে। শেষ একবার পারমিতাকে দেখে যেতে পারলো না। পরাগ কাঁদছে, কাঁদছে ছোট্ট পাখিটাও। আত্মীয় প্রতিবেশী পারমিতাকে নিয়ে আসতে বলেছিল, পরাগ রাজি হয়নি। বলেছে হাসপাতালে বেসিক কিছু নিয়ম আসে, অন্তত 3 মাসের আগে তারা রোগী ছাড়বে না। আসলে পারমিতাকে এখানে আনার পরাগের কোনো ইচ্ছে নেই। সবাই পারমিতার কথা, পরাগের কথা মেনে নিল। আলোকপর্ণা দেবীর শেষকৃত্য করার জন্য শ্মশানে নিয়ে যাওয়া হলো। মাকে দাহ করে এসে পরাগ ঝিম মেরে বসে রইল। নমিতা পরাগের পাশে এসে বলল, নমিতার বাবা মা ইন্ডিয়ায় থাকে। নমিতা বিয়ের আগে বাংলাদেশে ছিল, পরে সপরিবারে ইন্ডিয়া চলে গেছে। সেখানে জমি জায়গা কিনে থিতু হয়েছে। নমিতার খুব শখ ইন্ডিয়া চলে যাওয়ার। কতগুলো বছর মা বাবা দাদার সামনাসামনি দেখা হয় না, শুধু ভিডিও কলে যা একটু দেখা হয়, ওইটুকু দেখায় কি আর মন ভরে? শাশুড়ি আর ননদের জন্য এতদিন ইন্ডিয়া চলে যেতে পারেনি। এবার আর কোনো বাধা নেই। এই ঘরবাড়ি বিক্রি করে একদিন কাউকে না জানিয়ে ওরা ইন্ডিয়া চলে যাবে। পরাগ সদ্য মা মারা গেছে, এত তাড়াতাড়ি নমিতার গোপন ইচ্ছেটা পরাগকে বলা যাবে না। কিছুদিন যাক, পরাগ একটু স্বাভাবিক হোক, তারপর বলবে। নমিতার দৃঢ় বিশ্বাস, পরাগ কিছুতেই নমিতার কথা ফেলতে পারবে না। পারমিতা পুরোপুরি সেরে উঠতে 3 মাস সময় লাগলো। তবে শরীর খুব দুর্বল। সুস্থ হয়ে অনেকবার মা বাবার সাথে ফোনে কথা বলতে চেয়েছে, তবে দাদার ফোন বারবার বন্ধ বলে। তাছাড়া পারমিতা ভর্তির মেয়াদ শেষ হয়ে গেছে। হাসপাতাল কর্তৃপক্ষ পরাগের সাথে যোগাযোগ করার খুব চেষ্টা করছে, কোনোভাবেই যোগাযোগ করতে পারেনি। পরাগের ফোন বন্ধ। আগত্যা তারা এনআইডি কার্ডের দেওয়া ঠিকানা অনুযায়ী খোঁজ লাগিয়ে জানতে পেরেছে পারমিতার অভিভাবক বাড়িঘর বিক্রি করে ভারতে চলে গেছে। ওই বাড়িতে পারমিতাদের আপন বলতে আর কেউ নেই। কথাটা এখনো পারমিতাকে বলা হয়নি, তবে মেয়েটাকে বাড়ি যাওয়ার জন্য, মাকে দেখার জন্য খুব অস্থির হয়ে গেছে। এই মেয়েটার দায়িত্ব এখন কে নেবে, কার আশায় বা রোগী ছেড়ে দিবে, এই নিয়ে মিটিং বসছে। ওনার মিটিং জয়েন করতে একটু লেট হলো। পারমিতার বাড়ির লোকের ব্যাপারে সব কথা শুনে খুব অবাক হয় প্রণয়। তবে সবার সামনে খুব স্বাভাবিক কণ্ঠে বলল, কারো আপত্তি না থাকলে পারমিতার দায়িত্ব আমি নিতে চাই। উপস্থিত সবাই বেশ চমকালো। সিনিয়র ডাক্তার বলল, এটা কিভাবে সম্ভব? সম্ভব স্যার, আমার 4 বছরের মেয়েটা সারাদিন বাসায় একা থাকে। আমার মেয়েকে পারমিতা দেখে শুনে রাখবে, বিনিময়ে ওর থাকা খাওয়ার ব্যবস্থা আমি করব। তাছাড়া আমার মেয়েটাকে আমিও সময় দিতে পারি না ব্যস্ত থাকার কারণে। পেশেন্ট কি আপনার সাথে যেতে রাজি হবে? সেই দায়িত্ব আমার। ওকে, আপনি দায়িত্ব নিলে আমাদের আর কারো কিছু বলার নেই। প্রণয় যেন মেঘ না চাইতে জল হাতে পেয়ে গেল। মিটিং থেকে বেরিয়ে চলে গেল সরাসরি পারমিতার বেডে। পারমিতা হাঁটুতে মুখ গুজে বসেছিল। প্রণয় বলল, আহ, আপনার ছুটি হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিন পারমিতা। পারমিতা চোখ তুলে তাকালো। এতগুলো দিন পর মাকে দেখবে, বাড়ি যাবে, সে আনন্দ উচ্ছ্বাস নিয়ে কাপা হাতে সব কিছু গুছিয়ে নিল। প্রণয় পুরোটা সময় পারমিতাকে দেখল। এই মেয়েটা যখন জানতে পারবে তার পরিবারে কেউ আর এই দেশে নেই, না জানি কতই না কষ্ট পাবে। কথাগুলো ভেবেই তো প্রণয়ের খুব খারাপ লাগছে। ভগবান, এই মেয়েটাকে সদ্য সুস্থ হয়েছে, এত বড় শোক সহ্য করার শক্তি ওকে দিও তুমি।
পোনায় ছুটি নিয়েছে। গাড়ি উঠে বসলো। ইশারায় পারমিতাকে পাশে বসতে বলল। পারমিতা ইতস্তত করে ধীর পায়ে পোনায়ের পাশে খানিক দূরত্ব বজায় রেখে বসলো। পোনায় বলল, ড্রাইভারকে আপনার ঠিকানা বলুন পারমিতা। পারমিতা নিচু কণ্ঠে ঠিকানা বলতেই গাড়ি চলতে শুরু করলো। পারমিতা যখন বাড়ির সামনে নামলো তখন পড়ন্ত বিকেল। দুপুরের কড়া রোদ সরে গেছে। প্রকৃতিতে শীতল ছায়া দিয়েছে। সূর্যটা একটু একটু করে পশ্চিম আকাশে এলিয়ে পড়ছে। এক ফালি মিটে রোদ পারমিতার চোখে মুখে লুটোপুটি খাচ্ছে। কোনায় ফিরে ফিরে পারমিতাকে দেখছে। গাড়ি থেকে নেমে মাথা উঁচু করে বাড়িটার দিকে তাকালো। বাড়িটা দেখে পারমিতার দু চোখ জুড়িয়ে গেল। ঠোঁটের কোনো একটুখানি হাসি ফুটে উঠল। অবিকল সেই হাসি, এ যেন সাক্ষাৎ হৈমন্তী। দুজনে এক মিল। পোনায় বুকের ভিতর তিত্তির করে কাঁপছে। মনটা খুব অশান্ত। এই প্রথম পারমিতাকে হাসতে দেখলো পোনায়। এই হাসি পোনায়ের খুব চেনা। হৈমন্তী খুব সুন্দর করে হাসতো। আসলে হৈমন্তীর গালে ভাঁজে টোল পড়ত। পোনা আদর করে হৈমন্তীর গাল টিপে দিত। হৈমন্তীর রাগ রাগ চোখে তাকিয়ে আবারও ফিক করে হেসে ফেলত। পোনায় বুক চিরে গভীর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিল। না, এতটা অস্থির বোধ করলে হবে না। পোনায়কে যথাসম্ভব স্থির থাকতে হবে। পোনায়ও গাড়ি থেকে নেমে পারমিতার পাশে দাঁড়ালো। বলল, এই বাড়িটা কি আপনার? পারমিতা উচ্ছ্বাস নিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ। তবে চলুন তবে। পারমিতা ধীর পায়ে হেঁটে গেল। পোনায় ওর পিছু পিছু গেল। পারমিতা হাত কাঁপছে। কাঁপা হাতে কলিং বেল বাজলো। কেউ দরজা খুলল না। আবারও বাজালো। পরপর চারবারের মাথায় অপরিচিত এক মহিলা দরজা খুলে দিল। পারমিতা বেশ চমকালো। ভদ্রমহিলা বলল, কে আপনারা? পারমিতা শুকনো ঢোক চিপে বলল, আপনি কে? আমার মা কোথায়? কে আপনার মা? আরে আমার মা, এইবারে মালকিন। সরি, বাড়িটা তো আমাদের। পারমিতা মাথাখানা চক্কর দিয়ে উঠল। শরীর টলে গেল। অস্ফুট স্বরে বলল, আপনাদের বাড়ি মানে? হ্যাঁ, মাসখানেক আগে এই বাড়িটা আমরা কিনেছি। পারমিতা দুই পা পিছিয়ে গেল। চোখে অন্ধকার দেখলো বোধহয়। মন কেমন করে করা কণ্ঠে বলল, আমার দাদা যাকে এই বাড়িটা যার কাছ থেকে কিনেছেন সে কোথায় জানেন? শুনেছি তারা ইন্ডিয়া চলে গেছে। পারমিতা ধপ করে বসে পড়ল। দুহাত দিয়ে মুখ ঢেকে হাপুস নয়নে কাঁদতে লাগলো মেয়েটা। ওনা হাঁটু মুড়ে পারমিতার পাশে বসলো। ইতস্তত করে পারমিতার মাথায় হাত রাখলো। নরম কণ্ঠে বলল, আপনি ঠিক আছেন পারমিতা? পারমিতা মাথা নেড়ে না বোঝালো। ভেতরটা ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। মায়ের কি একটুও বুক কাঁপলো না পারমিতাকে একাকী ফেলে চলে যেতে? ইস, এত দুঃখ কোথায় রাখবে পারমিতা? পারমিতার কান্নার স্রোত বেড়ে গেল। চোখের জল যেন কিছুতেই বাদ মানছে না। পারমিতার কান্নার শেষে প্রতিবেশী কাকিমা এগিয়ে এলো। বলল, কে, পারু এসেছিস? পারমিতা কান্না ভেসে চোখ তুলে তাকালো। উঠে দাঁড়িয়ে কাকিমাকে জড়িয়ে ধরে আবারও কান্নায় ভেঙে পড়ল মেয়েটা। কাকিমা পারুর মাথায় স্নেহের হাত বুলিয়ে দিল। বলল, তোর ভাইটা আস্ত একটা জানোয়ার, বুঝলি? না হলে নিজের বোনকে ফেলে এভাবে চলে যায় কেউ? পারমিতা কাঁদতে কাঁদতে বলল, দাদার কথা বাদ দিলাম। মা মা কিভাবে আমাকে ফেলে যেতে পারলো? দিদির কথা বলছিস? কেন, তুই কিছু জানিস না পারু? পারমিতা কাঁদতে কাঁদতে বলল, না, আমি কিছুই জানি না কাকিমা। দিদি মানে তোর মা নেই, বেঁচে নেই রে পারু। পারমিতার মাথাখানা আবারও চক্কর দিয়ে উঠল। এমনিতে শরীর খুব দুর্বল। মাথা ঘুরে পড়ে যেতে নিল মেয়েটা। পনে চট করে পারমিতার এক হাত শক্ত করে ধরে ফেলল। এবার পারমিতা হাউ হাউ মাউ করে কেঁদে দিল। কাকিমা বলে, কাঁদিস না পারু, দিদির আয়ুকাল ফুরিয়ে এসেছে। আমার মা কবে। আর কিছু বলতে পারল না পারমিতা। ফুপিয়ে কেঁদে উঠল। বুকের ভিতর অসম্ভব ব্যথা করছে। এতে মহা দুঃখ কাউকে বলে বোঝানো যায় না। যার যায় সেই বুঝে। কাকিমা বললে, 2.5 মাস হবে। মাকে কি শ্মশান পোড়ানোর সময় পোড়ানো হয়েছে কাকিমা? হ্যাঁ। পারমিতা ধীর পায়ে হেঁটে গেল। গায়ের ওড়না মাটিতে লুটিয়ে পড়ছে। চোখের কোণে জল চিকচিক করছে। পোনায় পারমিতার পিছু পিছু হেঁটে গেল। শ্মশানে যেখানে মরা মানুষ পোড়ানো হয় সেখানে অনেকক্ষণ চুপটি করে বসে রইল পারমিতা। পোনায় বারবার ঘড়ি দেখছে। ইতিমধ্যে হিয়া 3বার ফোন করে বলেছে ফিরতে তো রাত হবে। মা হারানোর বেদনা পোনায় বুঝে। এই দুঃখ কাউকে বলে বোঝানো যায় না, শুধু হৃদয় দিয়ে অনুভব করতে হয়। যার মা হারায় শুধু সেই ছাড়া অন্য কেউ এই কষ্ট গভীরভাবে অনুভব করতে পারে না। ওনায় বলল, এখন কি করবেন পারমিতা? জানি না। আপনার দাদা এভাবে আপনাকে ফেলে চলে গেল কেন? আচ্ছা, টাকা পয়সা সম্পত্তির কাছে কি রক্তের সম্পর্ক তুচ্ছ? হঠাৎ একথা কেন বলছেন কেন পারমিতা? আপনি চলে যান। এমনিতে অনেকটা সময় নষ্ট করলাম আমি আপনার। যাব? পারমিতা বলল, আমার এই পুরো বাড়িটা যখন আমাদের জ্যাঠা কাকাদের কাছ থেকে কিনে, তখন আমরা 2 ভাই বোন বেশ বড় বড়। খুব বেশি দিন আগের কথা না। বাবা পুরো বাড়ি কেনার সময় মায়ের সব গহনাগুলো বিক্রি করে দেয়। এজন্য অর্ধেক বাড়ি মায়ের নামে লিখে দেয়। মা সবসময় বলতো, আমার অংশটুকু আমি পারমিতাকে দেব, আর পারুর বাবার অংশটুকু পরাগ পাবে। দাদার মুখটা তখন কালো হয়ে যেত। আমি বুঝতাম না, তবে ততটা পাত্তা দেই নেই। আমার জীবনে খুব বড় একটা ট্র্যাজেডি ঘটে যাবার পর আমি বাবার বাড়িতে সারা জীবনের জন্য চলে এলাম। মা উঠে
করে লাগলো তিনি বেঁচে থাকতেই আমার নামে বাড়ির দলিল করে দেওয়ার জন্য। তারপর ধীরে ধীরে মানসিক ভারসাম্য হারিয়েই ফেললাম আমি। কতদিন অসুস্থ ছিলাম সঠিক জানি না। আমার অসুস্থতার সুযোগ আর মায়ের মৃত্যুর পর দাদা আমাদের সব কিছু বিক্রি করে ইন্ডিয়া চলে গেছে। আমার দাদা আর আমি 10 বছরের বড় ছোট ছিলাম জানেন? কত সুখ স্মৃতি জড়িয়ে আছে। ও আমাকে সব কিছু থেকে বঞ্চিত করতে কীভাবে পারলো বলুন তো? প্রণয় দীর্ঘশ্বাস ফেললো, বলল, সামান্য সম্পত্তির জন্য আজকাল ভাই ভাইকে খুনোখুনি হয় পর্যন্ত। আমি এমন দুজনকে চিনি, এক ভাইয়ের অংশে কিছু জমি বেশি পড়ে আছে দেখে পাশাপাশি বাড়ি, অথচ বছরের পর বছর তারা কথা বলে না। যতবার কথা হয় শুধু ঝগড়ার টপিক, সম্পত্তির ভাগ বাটোয়া নিয়ে তুমুল ঝগড়া পর্যন্ত তাদের কথা। অথচ ছোটবেলায় দুভাই গলায় গলায় থাকতো। এতে কি লাভ বলুন? কোনো লাভ নেই। এই যে রেশারেশি যুগ যুগ ধরে চলে এসছে। যাই হোক, এসব কথা বাদ দিন, নিজেকে নিয়ে কিছু বলুন। আমার কাকা জেঠুরা কেউ এই দেশে থাকে না। দাদু দিদা মারা গেছে, মামা নেই, এক মাসি এসে। এখন মাসির বাড়িতে যাব ভাবছি। সেখানে কতদিন থাকবেন? তারা যদি থাকতে দেয়। ওনার সাহস করে বলল, আপনি কি আমার সাথে যাবেন পারমিতা? পারমিতা চোখ তুলে প্রণয়ের মুখের দিকে অবাক চোখে তাকালো। প্রণয় প্যান্টের পকেট থেকে ফোন বের করে হৈমন্তের ছবি পারমিতার চোখের সামনে তুলে ধরতে পারমিতা চমকে উঠল। মুখে হাত দিয়ে বলল, এ তো আমি। প্রণয় নিঃশব্দে হাসলো, দৃঢ়কণ্ঠে বলল, এটা আপনি নন পারমিতা, আমার স্ত্রী হৈমন্তী। অবিকাল আমার চেহারা কেটে বসানো। 4 বছর আগে আমার স্ত্রী হৈমন্তী আমার মেয়েকে জন্ম দিতে গিয়ে মারা গেছে। এতগুলো দিন আমার ছোট্ট মেয়েটা আমার মা পেলে পুষে বড় করেছে। মাস 6 আগে আমার মাও হার্ট অ্যাটাক করে মারা গেছে। বাড়িতে আমার বাবা আর আমার 4 বছরের মেয়ে হিয়া থাকে। দুজন কাজের মাসি আছে অবশ্য। আপনাকে প্রথম দেখে আপনার সম্পর্কে খোঁজখবর নিয়ে মনে হয়েছে আপনি আমার ছোট্ট মেয়েটার মাতৃস্নেহে বড় করতে পারবেন। আপনি কি আমার মেয়ের দায়িত্ব নিবেন পারমিতা? বিনিময়ে আমি আপনার সমস্ত দায়িত্ব নেব। আমার সম্পর্কে কতটুকু জানেন আপনি? খুব বেশি জানি না, তবে আমি জানতে চাই পারমিতা, আপনি কি বলবেন? আজ বলতে ইচ্ছে করছে না, অন্যদিন। চলুন তবে আমার সাথে। পারমিতা কি করবে বুঝতে পারছে না। লোকটা সেদে এসে পারমিতাকে আশ্রয় দিতে যাচ্ছে। আচ্ছা, লোকটার কোনো খারাপ উদ্দেশ্য নেই তো? পারমিতা তো লোকটাকে চেনেও না, কিসের আশায় লোকটার সাথে যাবে? একটা আশা অবশ্য আছে। ডাক্তার বলেছে পারমিতা কোনোদিন মা হতে পারবে না। লোকটার স্ত্রীর চেহারার সাথে অসম্ভব মিল পারমিতা। এই ছোট্ট মেয়েটা কি পারমিতাকে মা বলে ডাকবে? পারমিতার নারী সত্তাকে পরিপূর্ণ করবে? লোকটা যে বানোয়াট গল্প বলছে না, তার কি গ্যারান্টি? পারমিতার জীবনে যতগুলো সিদ্ধান্ত একা একা নিয়েছে সবগুলোই ভুল ছিল। এটাও যে ভুল হবে না তার কি গ্যারান্টি? কিন্তু হাজার হলো লোকটা যে ডাক্তার, বলতে বাধা নেই। নার্সরাও বলাবলি করছিল ওনার জন্যই পারমিতা এত দ্রুত সুস্থ হয়েছে। ডাক্তার মানুষের টাকা পয়সার অভাব নেই, চাইলে আরও দুটো কাজের লোক নিজের মেয়ের জন্য রাখতে পারে, কিন্তু তিনি তা রাখবেন না। মেয়েটাকে যেন মাতৃস্নেহে বড় হয়, তার জন্য পারমিতাকে মেয়ের জন্য নিয়ে যাবেন। আরও একবার বিশ্বাস করবে কি? যদি ঠকে যায়? তাছাড়া যাওয়ার কোনো জায়গাও তো নেই। মাসির অভাবের সংসার, কতদিন সেখানে থাকতে পারবে তার নিশ্চয়তা নাই। মাথায় হাজারো চিন্তা বাসা বেঁধেছে। লোকটা কি শুধু আশ্রিতা করেই রাখবে পারমিতাকে? কি জানি। কিছু তো বলুন পারমিতা। আপনি জানতেন তাই না? কি আমার দাদা ইন্ডিয়া চলে গেছে, মা মারা গেছে? হ্যাঁ। আমাকে আগে বলেননি কেন? আমার কাছ থেকে শুনলে বিশ্বাস করতেন না। কিছু কিছু তিক্ত সত্য সামনে থেকে জানতে হয়, শুনতে হয়। আপনি আজ শুধুমাত্র নিজের সাথে আমার সাথে এত দূরে এসেছেন তাই না? হয়তো। সবাই স্বার্থলোভী। চলুন পারমিতা, আমাদের দেরি হয়ে যাচ্ছে।